জনাব দিদার ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। অনেক ধন্যবাদ ভাইকে এবং যারা আসছেন এখানে এবং যারা অনলাইনে শুনছেন বা ভবিষ্যতে শুনবেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা 15 মিনিট দেরি করলাম। আমি সরাসরি লিখিত বক্তব্যটাতে চলে যাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট বনাম 2026-27 অর্থ বছরের বাজেট, প্রত্যাশা ও বাস্তবতার বিরাট ফারাক। সম্প্রতি ঘোষিত 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটটি 24 জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। যে রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ রাষ্ট্র সংস্কার ও বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, তার প্রধান প্রত্যাশাই ছিল এমন একটি অর্থনৈতিক রূপরেখা যা প্রচলিত আমলাতান্ত্রিক বৃত্ত থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের কষ্ট লাঘব করবে। কিন্তু এই প্রস্তাবিত বাজেটে সেই গণ আকাঙ্ক্ষা পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছে। এই বাজেট প্রণয়নের অগণতান্ত্রিক পদ্ধতিতে বাজেট প্রণয়ন শিরোনাম। এই বাজেট প্রণয়নের পুরো প্রক্রিয়াটি অগণতান্ত্রিক। জনপ্রতিনিধিরা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের মুখোমুখি হয়ে তাদের অভাব, অভিযোগ ও চাহিদার কথা শুনে এই বাজেট তৈরি করেননি। তৃণমূল পর্যায় থেকে জনগণের সরাসরি অংশীদারিত্ব নিশ্চিত না করায় এই বাজেট তার জনপ্রতিনিধিত্বমূলক চরিত্র হারিয়েছে। বর্তমান বাজেট দেশীয় শিল্প ও কৃষি বিকাশ, ব্যাপক কর্মসংস্থান, উন্নত বিনিয়োগ এবং পরিবেশ বান্ধব অর্থনীতি নিশ্চিত করার বদলে প্রকৃত উন্নয়ন বিরোধী ও অর্থ পাচার বান্ধব পরিবেশ তৈরি করবে। জুলাই গণ অভ্যুত্থান বাজেট পরবর্তী বাজেটের মূল ঘোষণা হওয়া উচিত ছিল কর্মসংস্থানের উন্নয়ন। এর সাথে প্রয়োজন বিনামূল্যে উন্নত চিকিৎসা, বিনামূল্যে মানসম্মত আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা এবং শিল্প ও কৃষি খাতের টেকসই বিকাশের জন্য গবেষণায় রাষ্ট্রীয় বিনিয়োগ। বর্তমান বাজেটকে জুলাই চেতনার সাথে সংগতিপূর্ণ করতে আমাদের কতিপয় প্রস্তাবনা বিবেচনার নিয়ে এটি সংশোধন করা জরুরি। মূল স্লোগান কর্মসংস্থানই উন্নয়ন। বাজেটের মূল দর্শন বিলাসী ও লোকসানি পরিচালনা, ব্যয় সংকোচন, কর ও ট্যারিফ কাঠামোর বৈপ্লবিক সংস্কারের মাধ্যমে দেশীয় শিল্পের বিকাশ এবং জাতীয় স্বাস্থ্য বীমা ও শিক্ষা ভাউচার চালুর মাধ্যমে সরাসরি নাগরিক সুবিধা নিশ্চিতকরণ। এছাড়া সত্যিকারের বিজ্ঞান ও প্রযুক্তিজ্ঞান সম্পন্ন দক্ষ বৈজ্ঞানিক, গবেষক, প্রযুক্তিবিদ ও মানব সম্পদ তৈরির জন্য আধুনিক গবেষণা নির্ভর পদ্ধতিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া। 1. রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ও কর কাঠামো। চলতি 2026-27 অর্থ বছরে অবাস্তব ও কাল্পনিক রাজস্ব লক্ষ্যমাত্রা তাড়া করে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে হয়রানি করা অবিলম্বে বন্ধ করতে হবে। করমুক্ত আয় সীমা বৃদ্ধি। মুদ্রাস্ফীতি এবং টাকার অবমূল্যায়ন বিবেচনায় নিয়ে করমুক্ত আয় সীমা বর্তমানে 3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 4.5 লাখ টাকা করতে হবে। ন্যায্য আয়কর প্রথা, যার আয় বেশি তার ট্যাক্স বেশি। পরোক্ষ কর ক্রমান্বয়ে কমিয়ে প্রত্যক্ষ কর প্রথা চালুর উদ্দেশ্যে উচ্চ আয়ের উপর অতিরিক্ত কর আরোপ করতে হবে। বার্ষিক আয় 50 লাখ থেকে 1 কোটি টাকা হলে অতিরিক্ত 2.5% আয়কর, বার্ষিক আয় 1 কোটি টাকা থেকে 5 কোটি টাকা হলে অতিরিক্ত 5% আয়কর, বার্ষিক আয় 5 কোটি টাকার উপরে হলে অতিরিক্ত 7.5% আয়কর। সম্পদ কর বা ওয়েলথ ট্যাক্স প্রবর্তন। ব্যক্তি বা যৌথ মালিকানাধীন স্থাবর অস্থাবর সম্পত্তির উপর বার্ষিক সম্পদ কর আরোপের প্রস্তাব। 5 থেকে 10 কোটি টাকার সম্পদের উপর 2.5% সম্পদ কর, 10 থেকে 50 কোটি টাকার সম্পদের উপর 3.5% সম্পদ কর
এবং 50 থেকে 100 কোটি টাকা বা তার বেশি সম্পদের উপর 5% সম্পদ কর। কর্মসংস্থান ভিত্তিক কর ও ট্যারিফ সংস্কার। কর্মসংস্থান লিঙ্ক কর্পোরেট কর ছাড়। যেসব উৎপাদনশীল কারখানা বা প্রতিষ্ঠান বছরে 100 জনের বেশি নতুন দেশীয় কর্মসংস্থান তৈরি করবে, তাদের কর্পোরেট করের হার সরাসরি 5% হ্রাস করতে হবে। স্টার্টআপ ও কুটির শিল্পের কর অবকাশ। তরুণ উদ্যোক্তাদের নতুন ব্যবসার প্রথম 7 বছরের সব ধরনের ট্যাক্স ও ভ্যাট সম্পূর্ণরূপে অব্যাহতি দিতে হবে। কাঁচামালে জিরো ট্যারিফ। দেশীয় শিল্পের বিকাশের প্রধান প্রতিবন্ধকতা দূর করতে সব ধরনের মৌলিক শিল্প কাঁচামাল ও যন্ত্রপাতির উপর আমদানি শুল্ক এবং অগ্রিম কর সর্বোচ্চ 1% বা 0 করতে হবে। প্রোটেক্টিভ ট্যারিফ। দেশে উৎপাদিত হয় এমন পণ্যের বিদেশি বিকল্প আমদানিতে উচ্চ শুল্ক বজায় রাখতে হবে, যেন দেশীয় শিল্প অসম প্রতিযোগিতা থেকে রক্ষা পায়। নিত্য পণ্যের উৎসে কর হ্রাস। চাল, ডাল, তেল সহ 28টি নিত্য পণ্যের উপর উৎস কর 1% করার প্রস্তাব বাতিল করে 0.25% করতে হবে। লুটপাট বন্ধে বিশেষ পদক্ষেপ। দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক বাজেয়াপ্ত হওয়া দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের সম্পত্তিকে রাষ্ট্রীয় রাজস্বের মূল ধারায় নিয়ে আসতে হবে। সরকারি পরিচালনা ব্যয় সংকোচন। প্রশাসনিক ব্যয় ও পদ সংকোচন। আমলাতান্ত্রিক জটিলতা কমাতে ডিজিটালাইজেশনে জোর দিতে হবে। বিভিন্ন সরকারি দপ্তরের সমজাতীয় বা অকার্যকর পদ উইংগুলো একীভূত বা বিলুপ্ত করতে হবে। সরকারের সকল অনুৎপাদনশীল খাতের ব্যয় কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। বিলাসী ব্যয় বন্ধ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন গাড়ি কেনা, অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ, অতিরিক্ত আপ্যায়ন ব্যয় এবং সরকারি দপ্তরে আসবাবপত্র বা সাজসজ্জার বাজেট সম্পূর্ণ স্থগিত রাখতে হবে। ক্যাপাসিটি চার্জ বাতিল। বিদ্যুৎ খাতের কুইক রেন্টাল এবং বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তি নতুন করে পর্যালোচনা করতে হবে। অলস বসে টাকা নেওয়ার নিয়ম বাতিল করতে হবে। নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট নীতি চালু করতে হবে। লোকসানি প্রতিষ্ঠানের কর্পোরেটাইজেশন। রাষ্ট্রায়ত্ত লোকসানি মিল কারখানা নামমাত্র মূল্যে প্রিয়জনদের কাছে বিক্রি না করে মালিকানা রাষ্ট্রের হাতে রেখে কেপিআই ভিত্তিক পেশাদারী কর্পোরেট ম্যানেজমেন্টের অধীনে নিতে হবে। কেরো এন্ড কোম্পানি সফলতার সূত্র ধরে পণ্যের বহুমুখীকরণ করতে হবে। রপ্তানি বহুমুখীকরণের প্রণোদনা। কেবল তৈরি পোশাক খাতের উপর নির্ভর না করে চামড়া, জুতো, প্লাস্টিক, সুবিধা দিতে হবে, যেন এই শ্রমঘন খাতগুলোতে ব্যাপক নতুন কর্মসংস্থান তৈরি হয়। দেশীয় শিল্প সুরক্ষা ও সরকারি ক্রয় নীতি। আমাদের নিজেদের তৈরি পণ্য সম্পর্কে সমাজে বিদ্যমান না কিছু মনোভাব দূর করতে এবং দেশীয় শিল্পের জন্য একটি স্থায়ী আভ্যন্তরীণ বাজার তৈরি করতে বাজেটে 3টি আইনি বাধ্যবাধকতা যুক্ত করতে হবে। সরকারি ক্রয়ে দেশি পণ্য কোটা। সরকার, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সমস্ত মেগা প্রকল্পে কেনাকাটার মোট বাজেটের ন্যূনতম 30% পণ্য ও সেবা সরাসরি দেশীয় উৎপাদনকারীদের কাছ থেকে কেনা বাধ্যতামূলক করতে হবে। সিকিউরিটি ডিপোজিট মওকুফ। দেশীয় শিল্প মালিকরা সরকারি দপ্তরে 1 কোটি টাকা পর্যন্ত মূল্যমানের পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে কোন ধরনের সিকিউরিটি ডিপোজিট বা জামানত দিতে বাধ্য থাকবে না। 45 দিনের মধ্যে বিল পরিশোধ আইন। সরবরাহ পরবর্তী আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে সর্বোচ্চ 45 কর্মদিবসের মধ্যে স্থানীয় সরবরাহকারীদের পাওনা বিল পরিশোধের আইনি বাধ্যবাধকতা থাকতে হবে। জাতীয় পোশাক ও ইউনিফর্মে 100% দেশীয় কাপড় নীতি।
দেশের সমস্ত সরকারি বেসরকারি স্কুল কলেজের ইউনিফর্ম এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সহ সকল শৃঙ্খলা বাহিনীর সমস্ত পোশাক ও টেক্সটাইল সামগ্রী শতভাগ দেশীয় সুতা ও কাপড়ে তৈরি হওয়া আইনিভাবে বাধ্যতামূলক করতে হবে। বিকল্প বাজেট বরাদ্দ ও ব্যয় পরিকল্পনা। খাত 1, সার্বজনীন স্বাস্থ্য বীমা। দেশের প্রতিটি নাগরিককে একটি জাতীয় স্বাস্থ্য কার্ড দিতে হবে। এর মাধ্যমে নাগরিকরা সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে বিনামূল্যে বা নামমাত্র মূল্যে আধুনিক চিকিৎসা পাবেন। চিকিৎসার জন্য জনগণের পকেট থেকে হওয়া 67% খরচ আগামী 5 বছরের মধ্যে ক্রমান্বয়ে শূন্যে নামিয়ে আনতে হবে। খাত 2, শিক্ষা ও প্রযুক্তি। প্রান্তিক শিক্ষার বাজেট কমিয়ে কর্মমুখী, কারিগরি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় জোর দিতে হবে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পরিবারকে সরাসরি শিক্ষা ভাউচার দিতে হবে, যা দিয়ে তারা যে কোনো মানসম্মত সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাবে। খাত 3, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও ব্যাংকিং সংস্কার। ক্ষুদ্র মাঝারি ঋণ, শিল্প ঋণ ও ব্যাংকিং সংস্কার। বাজেট ঘাটতি মেটাতে সরকার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কোন ঋণ নেবে না। ব্যাংকগুলোর জন্য মোট ঋণের অন্তত 30% ক্ষুদ্র, মাঝারি ও তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ও নামমাত্র সুদে বিতরণ করা বাধ্যতামূলক করতে হবে। অবকাঠামো ও জ্বালানি নিরাপত্তা। চলমান প্রকল্পগুলোর মধ্যে যেগুলো সরাসরি কর্মসংস্থান ও শিল্পায়নের সাথে যুক্ত, কেবলমাত্র সেগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দের সিংহভাগ ব্যয় দেশীয় গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে যেন শিল্প কারখানা নিরবিচ্ছিন্নভাবে সস্তা জ্বালানি পায়। কৃষি খাতের আমূল সংস্কার ও কৃষক সুরক্ষা। প্রান্তিক কৃষকদের কর্পোরেট ও মধ্যস্বত্ব ভোগীদের শোষণ থেকে বাঁচাতে এবং কৃষি অর্থনীতিকে সচল করতে এই 4টি পদক্ষেপ নিতে হবে। গ্রাম ভিত্তিক কৃষি সমবায় ও যান্ত্রিকীকরণ। প্রতিটি গ্রামে শুধুমাত্র প্রকৃত চাষীদের দিয়ে বাধ্যতামূলক কৃষি সমবায় গড়ে তুলতে হবে। সমবায়ের অধীনে রাষ্ট্র আধুনিক কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, হারভেস্টার, নিড়ানি যন্ত্র, মাড়াই ও ধান শুকানোর যন্ত্র ইত্যাদি সরবরাহ করবে, যা কৃষকরা নামমাত্র খরচে যৌথভাবে ব্যবহার করবে। উপজেলা পর্যায়ে কোল্ড স্টোরেজ ও সরকারি খাদ্য গুদাম। দেশের প্রতিটি উপজেলায় সরকারি অর্থায়নে আধুনিক মাল্টি চেম্বার কোল্ড স্টোরেজ এবং শস্য গুদাম নির্মাণ করতে হবে, যেন পচনশীল খাদ্য, পণ্য ও ধানের ন্যায্য মূল্য নিশ্চিত হয়। শস্য স্লিপ ব্যাংক ঋণ বাধ্যতামূলক। কৃষক তার উৎপাদিত ফসল উপজেলার সরকারি খাদ্য গুদামে জমা রেখে একটি জমার স্লিপ পাবে। এই স্লিপটি স্থানীয় কৃষি ব্যাংকে দেখালে ব্যাংক তাকে অনতিবিলম্বে এবং বাধ্যতামূলক ভাবে ঋণ দিতে বাধ্য থাকবে। ফসল বিক্রির পর কৃষক ঋণ শোধ করবেন। এর ফলে কৃষক আর দাদন ব্যবসায়ী বা চড়া সুদের মহাজনদের কাছে যেতে হবে না। কৃষি উপকরণে ভর্তুকি, সার, উন্নত বীজ এবং সেচের বিদ্যুতে সরাসরি ক্যাশব্যাক ও ভর্তুকি সুবিধা প্রদান করতে হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির সংস্কার। 3টি মেগা ফ্ল্যাগশিপ প্রজেক্ট। বিলাসী দালান কোঠা নির্মাণের সনাতন এডিপির ধারণাকে ভেঙে ফেলে কর্মসংস্থান ও গ্রিন এনার্জিকে রূপান্তর করতে এডিপিকে 3টি মেগা ফ্ল্যাগশিপ প্রজেক্টে রূপান্তর করতে হবে। মেগা প্রজেক্ট 1, গ্রিন এনার্জি গ্রিড। সোলার বিদ্যুৎ উৎপাদনকে ট্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণা করতে হবে। আগামী 1 বছরের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার অন্তত 25% সোলার থেকে সংগ্রহের কার্যকর ব্যবস্থা নিতে হবে।
শিল্প কারখানাগুলোর নিরবিচ্ছিন্ন ও সস্তা জ্বালানি নিশ্চিত করতে দেশের পতিত জমি, চরাঞ্চল, সরকারি ভবনের ছাদে মেগা সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা জরুরি। এছাড়া সোলার বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি বিনিয়োগকে আকৃষ্ট করতে বাড়তি নীতিগত প্রণোদনা, সহজ শর্তে ঋণ এবং আকর্ষণীয় মূল্যে বা বাড়তি দামে বিদ্যুৎ কেনার মতো সুনির্দিষ্ট সুবিধা দিতে হবে। একই সাথে গ্রাহক ও শিল্প পর্যায়ে সম্পূর্ণ বিনামূল্যে নেট মিটারিং ব্যবস্থা দিতে হবে এবং সোলার প্যানেল স্থাপন ও গ্রিড সংযোগ সংক্রান্ত যাবতীয় আমলাতান্ত্রিক জটিলতা ও হয়রানি অনতিবিলম্বে দূর করতে হবে। মেগা প্রজেক্ট 2, স্মার্ট স্টার্টআপ ম্যানুফ্যাকচারিং হাব। দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে তরুণ আইটি ও ম্যানুফ্যাকচারিং স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতকৃত ইন্ডাস্ট্রিয়াল প্লট ও ফ্যাক্টরি শেড বরাদ্দ দিতে হবে। সরকার তরুণ উদ্যোক্তাদের কারখানার প্রাথমিক অবকাঠামো স্থাপন, উন্নত টেকনিক্যাল ট্রেনিং এবং সরাসরি সিড ক্যাপিটাল বা প্রাথমিক পুঁজি সরবরাহ করবে। মেগা প্রজেক্ট 3, ইন্ডাস্ট্রিয়াল কানেক্টিভিটি। গভীর সমুদ্র বন্দর, প্রধান অর্থনৈতিক অঞ্চল ও বিশ্বিক শিল্প নগরীগুলোর সাথে সরাসরি এক্সপ্রেস রেল লাইন ও 4 লেন মহাসড়ক সংযোগ স্থাপন করতে হবে। সরকারি কেনাকাটায় দেশীয় শিল্পের জন্য যে 30% কোটা রাখা হয়েছে, সে পণ্য দ্রুত বন্দরে বা সরকারি ডিপোতে পৌঁছানোর জন্য এই মেগা কানেক্টিভিটি নেটওয়ার্ক ব্যবহার করতে হবে। বাজেট বাস্তবায়নে আমলাতান্ত্রিক জবাবদিহিতা। দেশের বাজেট বাস্তবায়ন মূলত নির্ভর করে মেধাভিত্তিক আমলাতন্ত্রের উপর। যেহেতু আমলাতন্ত্রের উপর জনগণের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই, তাই বাজেট বাস্তবায়নে প্রতিটি আমলার কাজের ভূমিকাকে মূল্যায়ন করে তার ভিত্তিতে প্রমোশন বা ডিমোশনের ব্যবস্থা চালু করা হলে এই বাজেট যথাসময়ে বাস্তবায়িত হবে বলে আশা করা যায়। পরিশেষ, জুলাই গণ অভ্যুত্থানের মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। আমরা মনে করি এই প্রস্তাবিত বাজেট জরুরি ভিত্তিতে পুনর্বিবেচনা করা প্রয়োজন। মুদ্রাস্ফীতি, টাকার অবমূল্যায়ন এবং জনগণের জীবন মানের চরম অবক্ষয়কে বিবেচনায় না নিয়ে এই বাজেটকে কর্মসংস্থান বিমুখ, অবাস্তব রাজস্ব আদায়মুখী এবং দেশি বিদেশি ঋণ নির্ভর করা হয়েছে। অর্থনীতিকে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ থেকে বের করে এনে কর্মসংস্থান তৈরি, উৎপাদনমুখী শিল্পায়ন এবং একটি সুস্থ ও প্রতিযোগিতামূলক ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাস্তবসম্মত সংস্কারের মাধ্যমে বাজেটটি সংশোধনের জোর দাবি জানাচ্ছি। মনে রাখতে হবে, আজকের বাস্তবতায় কর্মসংস্থানই উন্নয়ন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব দিদার ভূঁইয়াকে। আমাদের লিখিত এবং সাংগঠনিক যে বিশ্লেষণ প্রতিক্রিয়া, সেটা আপনারা শুনলেন। এ পর্যায়ে এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি জনাব হাসনাত কাইয়ুম। আপনাদের ধন্যবাদ। আমরা অনেক দেরিতে আসলে এই বাজেটের প্রতিক্রিয়াটা দিলাম এই জন্য, সাধারণভাবে বাংলাদেশের একটা কালচার দাঁড়াইছে, পলিটিক্সের পলিটিক্যাল কালচার। তো বাজেট ঘোষণার সাথে সাথে এই বাজেট মানে না, এই বাজেট এরকম একটা প্রতিক্রিয়া
আমাদের রাজনৈতিক মহলে চালু আছে। তাতে আসলে বাজেটটা ঠিকমতো পর্যালোচনা করা হয় এবং বাজেটের যে ধরনের প্রকৃত সমালোচনা হওয়া উচিত সেটা হয় না, বা বাজেটে আসলে কি যুক্ত করা দরকার, কিভাবে যুক্ত করা দরকার, কতটা আসলে যুক্ত করা যুক্তিসঙ্গত কিংবা সম্ভব, বাস্তবায়নযোগ্য, সেই জায়গাগুলিতে আসলে জনগণের মনোযোগ আকর্ষণ করা প্রাথমিক এই প্রতিক্রিয়ার কারণে অনেক সময় ব্যক্ত করে। আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা এই প্রচলিত বাজেট প্রতিক্রিয়া, বাজেট ঘোষণার সাথে সাথে যেটা করা হয় সেটা থেকে বের হয়ে প্রকৃতপক্ষে এই বাজেটের মধ্যে যা কিছু আসলে ইতিবাচক সেইটাকে আসলে বিবেচনা নেওয়া, বাস্তবায়নের উপায়গুলি নিয়ে আসলে যে ধরনের পরিকল্পনা তাদের আছে সেটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করা, বিবিধ বিশেষজ্ঞ পর্যায়ে যে ধরনের পর্যালোচনা হয় সেগুলিতে আসলে মাথায় দেওয়া, এই জায়গাগুলিকে রেখে আমাদের দিক থেকে আমরা একটু একটু বেরিয়ে আমাদের এই প্রতিক্রিয়াটা জানাইতে বাধ্য হলাম এই কারণে যে এই পর্যন্ত যে সমস্ত প্রতিক্রিয়া আসছে আমরা আমাদের এই বাজেট প্রতিক্রিয়ার মধ্যে সেইটা নিয়ে খুব একটা আলোচনা করতে চাই। ইতিমধ্যে বাজেটের অনেকগুলো প্রচলিত প্রতিক্রিয়া আমরা পাইছি এবং সেগুলির অনেকগুলি গ্রহণযোগ্য, সেগুলির অনেকগুলি যুক্তিযুক্ত, কিন্তু আমরা নতুন করে সেই দিকটাই আর যুক্ত করতে চাই, বরং আমরা কয়েকটা জায়গাকে বাজেটের প্রধান ব্যর্থতার জায়গা কিংবা আসলে ফাঁকির জায়গা কিংবা আসলে আশ্বাসের জায়গা, ভুল আশ্বাসের জায়গা, এটাকে পুরোটাকে চিহ্নিত করে এগুলোকে বেরিয়ে আসার জন্য আসলে কি ধরনের পদক্ষেপ সরকার নিতে পারে বলে মনে করে সেই সাজেশনটা আমরা রাখার জন্য আজকে এই প্রতিক্রিয়াটা এখানে এই সংবাদ সম্মেলনটা আমরা করছি। যেটা এর আগে আমার দিক থেকে, আমাদের দলের দিক থেকে একজন লিখিতভাবে পাঠ করছেন, সেইটা যে খুব সুলিখিত কিংবা ওইখানে একটা পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া আছে এটা বলা যাবে না, কিন্তু প্রধান প্রধান কতগুলো দিককে আমরা এখানে উল্লেখ করতে চাইছি। আবার অনেক দিক আসলে এখানে অস্পষ্ট কিংবা উজ্জ্বল হয়ে গেছে, আমরা যেগুলি নিয়ে কথা বলি তার সবগুলি বিষয় এখানে আমরা আসলে উল্লেখ করতে পারি। তার মধ্যে আমাদের জন্য দুইটা জায়গাকে আমরা প্রধানত জানি যে প্রধানত আমাদের এখানে বাজেটের তিনটা পর্ব থাকে। একটা বাজেট করার একটা পদ্ধতি আছে যে বাজেটটা কিভাবে করা হবে। আমরা এটাকে বলছি যে একটা অগণতান্ত্রিক পথে আসলে বাজেট হয়। ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে এবং বাংলাদেশে একই পদ্ধতিতে বাজেট হয়, যে সরকারের কিছু কতিপয় আমলা কিভাবে আসলে এখানে ট্যাক্স কালেকশন হবে, সেটা বিভিন্ন খাতে কিভাবে অর্জন করা সম্ভব এটার একটা পরিকল্পনা করে এবং কোথায় কোথায় এগুলিকে আসলে তারা ব্যয় করবে তার একটা লিখিত দলিল তারা উপস্থাপনা তৈরি হবে। এই প্রক্রিয়ার মধ্যে দেশের প্রয়োজন, জনগণের প্রয়োজন কিংবা জনগণের আকাঙ্ক্ষাকে বিবেচনায় নেওয়ার আসলে কোনো ধরনের পদ্ধতি নাই। এখনো পর্যন্ত কেবলমাত্র এটা না, বাংলাদেশের যে সংসদ আছে, সংসদ পরিচালনার জন্য যে কার্যপ্রণালী বিধি, এই কার্যপ্রণালী বিধির 111-তে কি কি আলোচনা করা যাবে, কি কি আলোচনা আসলে সংসদে হবে না, সে বিষয়ে সুনির্দিষ্ট করে বলা আছে এবং সেইখানে 111-3 বলা আছে যে এই প্রস্তাবগুলি কোনো কমিটিতে যাবে, কোথাও কোনো বিশেষজ্ঞ কমিটিতেও এটা পাঠানো যাবে। এটা নিয়ে কোনো ধরনের পরিবর্তনের জন্য এটা গৃহীত হয়ে যাওয়ার পরে এটা নিয়ে কোথাও কোনো আদালতে যাওয়া যাবে না। এটা হচ্ছে ফাইনাল, সংসদ যেটা প্রকাশ করবে এবং যেটা গ্রহণ করবে এটাই ফাইনাল। এবং এটার জন্য এর আগে আসলে তারা জনগণের কারো কাছে এমনকি সংসদ সদস্যদের সাথে এই বাজেট প্রণয়ন কমিটি বসে না এবং এটা পর্যালোচনা করার জন্য কোনো বিশেষ কমিটি করে। এইটা হচ্ছে এই বাজেট প্রণয়নের পদ্ধতির মধ্যে সবচেয়ে অগণতান্ত্রিক জায়গা। যে দলিলটা করা হয় সেগুলিকে মোটা থাকে, হেডগুলিকে করা হয়, কিন্তু এরপরে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় বাজেট প্রণয়নের পরে এর অনুপাতে আসলে ট্যাক্স কালেকশনের চেষ্টা করা হয়, কিন্তু এটা খরচ করার, ব্যয় করার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আসলে কোনো ধরনের জবাবদিহিতা থাকে না। 1 টাকার জিনিসের জন্য 10 টাকা খরচ করা এবং এই 9 টাকা যে আত্মসাৎ হয় কিংবা পাচার হয়, সেই বিষয়ে আসলে সরকারের কিংবা আসলে অন্যদের কোনো কার্যকর প্রতিরোধে এটাকে আসলে বাধাগ্রস্ত করা কিংবা আসলে জবাবদিহিতার
আওতায় আনার জন্য কোনো কার্যকর পদক্ষেপ থাকে না। অর্থাৎ এটাকে পর্যবেক্ষণের মধ্যে রাখা, এটার মান্থলি রিপোর্ট কিংবা 3 মাসের রিপোর্ট কিংবা 6 মাসের রিপোর্ট, এরকমের কোনো ধরনের আসলে রিপোর্ট প্রদান পদ্ধতিও নাই। তার মানে যেটা প্রণয়ন করা হয় এটা প্রণয়নের পদ্ধতি গণতান্ত্রিক, যেটা প্রণয়ন করা হয় এটা নিয়ে যথেষ্ট মাত্রায় পর্যালোচনা করা হয় না, এবং এরপরে যেটা বাস্তবায়ন হয় সে বাস্তবায়নের মধ্যে জনগণের কোনো ধরনের জবাবদিহিতার কোনো ব্যবস্থা থাকে না। এইটা হচ্ছে তার তাত্ত্বিক সমস্যা। এরপরেও যেটা আসলে বাজেটের মধ্যে বড় সমস্যা, এটা হচ্ছে যে আসলে বাজেট কোন কোন ক্ষেত্রে ফোকাস করে। আমরা জানি এইবারের ইরান যুদ্ধ সবচেয়ে বেশি যেটা স্পষ্ট করছে যে আমরা আসলে সারা দুনিয়া এক ধরনের জ্বালানি নিরাপত্তাহীনতার মধ্যে আছে। এই যে সভ্যতা বলা হয় এটা আসলে জ্বালানি নির্ভর সভ্যতা, এবং এই জ্বালানি নির্ভরতা আসলে দুনিয়ার কয়েকটা কোম্পানি কিংবা কয়েকটা পরাশক্তির কাছে আসলে আমরা জিম্মি হয়ে আছি। কিন্তু এর যে বিকল্প, নিজেদের যে আসলে স্বয়ং সম্পূর্ণ হওয়ার যে পথ, সেইটাই ইতিমধ্যে আসলে বিজ্ঞান এগুলি আবিষ্কার করছে। এটা যে বাস্তবায়ন করা যায় সেটা ধরুন দেখা গেছে। এবং এই ক্ষেত্রে আসলে আমরা যদি আমাদের যথেষ্ট মাত্রায় আমাদের দেশ যেরকম ভৌগোলিকভাবে যে অবস্থার মধ্যে আসলে অবস্থান করে, এইটা আসলে এর জন্য যথেষ্ট মাত্রায় উপযুক্ত, কিন্তু আমরা এদিকে কোনো ধরনের নজর এই ইরান যুদ্ধের পরেও আমরা আসলে এটা দেওয়ার চিন্তা করতেছি না। অথচ আমাদের চাইতে অনেক পশ্চাৎপদ, আমাদের চাইতে অনেক পিছিয়ে পড়া আসলে যে রাষ্ট্র পশ্চিম পাকিস্তান যেটাকে বলা হয়, যেটা পাকিস্তান, এই পাকিস্তানও কিন্তু তার জ্বালানি সক্ষমতা এমন জায়গায় নিচ্ছে যে তার 25% মতো এখন সে আসলে সোলার থেকে আমরা মানে উৎপাদন করতে পারি। আমাদের জ্বালানি যদি 25% আমরা আমাদের নিজেদের সোর্স থেকে ব্যবহার করতে পারি, তাহলে এখনকার যে বাজেট আছে এই বাজেটকে আমাদের পক্ষে আগামী বছরই ডাবল করা সম্ভব, জনগণের উপর কোনো ধরনের ট্যাক্সের চাপ না দিয়ে। এবং এটা যদি করা যায় তাইলে আমাদের এখানে আমাদের যে সেফটি নেট, এই যে আমাদের ভূমিহীনরা কাজ পায় না, আমাদের গ্রামের সাধারণ মানুষরা যে তার পুঁজি পায় না, তার জন্য যে আমাদের অহিংস গণঅভ্যুত্থান আন্দোলন বাংলাদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন করতে আসতেছে, খুব ন্যূনতম পুঁজি, যে একটা গরু পাল্লার পুঁজি, একটা জমি চাষ করার পুঁজি, একজন মানে ভূমিহীনের তার সন্তানকে পড়ানোর মতো সামর্থ্য কি তার চিকিৎসার সামর্থ্য, এর যে আসলে সেফটি নেটের মধ্যে আনা, এদের মানুষকে এই জায়গার মধ্যে নিয়ে আসার জন্য যে সেফটি নেট আজকে আছে এইটাকে 3 গুণ 4 গুণ করা, আমাদের কেবলমাত্র তেল আমদানি এবং গ্যাস আমদানি যদি আমরা 4 ভাগের 1 ভাগে আনতে পারি, তাহলে এই টাকা দিয়ে আমাদের সারা বাংলাদেশের মানুষকে দারিদ্র সীমার উপরে নিয়ে আসা সম্ভব। এইটাই ছিল এবারের অভ্যুত্থানের একটা মূল কারণ, যে এখানে বৈষম্য কমাইতে হবে, এখানকার জনগণের আসলে সক্ষমতা এবং মানবিক মর্যাদা মানে মর্যাদা সম্পন্ন একটা জীবন নিশ্চিত করতে হবে। এই বাজেটের মধ্যে গত 50 বছরের শাসনকাল কিংবা পাকিস্তান আমলের শাসনকাল কিংবা ব্রিটিশ আমলের শাসনকালের সাথে ন্যূনতম কোনো পার্থক্য রচনা করার চেষ্টা করা হবে। যেই বাজেট আসলে আওয়ামী লীগ করতো, একই বাজেট আসলে বিএনপি ভিন্ন নামে এসে এখানে করতেছে। এই অভ্যুত্থান মাঝখান থেকে যে হয়েছে, এখানে যে কোটি কোটি মানুষ রাজপথে নামছে, লক্ষ লক্ষ মানুষ যে রাজপথে আসলে আন্দোলনে যুক্ত হয়েছে, হাজার হাজার মানুষ যে আসলে পঙ্গু হয়েছে এবং শত শত মানুষ যে জীবন দিচ্ছে, এটার কোনো ধরনের কোনো ছাপ আমরা এই বাজেটের মধ্যে দেখতে পাবো নাই। এটার চিন্তা করতেই আনা হয়নি। আরেকটা জিনিস আমরা বলতে চাই যে এই বাজেটের সবচেয়ে ভয়াবহ দিক, যে বাজেট যেটা করে না সেইটা হচ্ছে যে এই যে বাংলাদেশে আজকে আমাদের যুবকদের যে কর্মসংস্থান না থাকা, আমাদের যুবকরা যে আসলে এই এখনো পর্যন্ত আধুনিক সময় কাঠের নৌকায় পাড়ি দিয়ে চূড়ায় পথে বিদেশে যাওয়ার জন্য গিয়ে আসলে দালালদের হাতে মারা যায়, লাশ আসে না, তার জীবনের কোনো নিশ্চয়তা থাকে না, মানে কোনো ধরনের কর্মসংস্থানের জন্য বাংলাদেশের এই বাজেটে কোনো দিক নির্দেশনা নাই। যে এই টাকা থেকে কিছু পরিমাণে ফ্যামিলি কার্ড, কিছু পরিমাণের বিধবা কার্ড, এরকম বিজ্ঞাবৃত্তির একটা ব্যবস্থা তারা রাখছে, কিন্তু কাজ করে খাবে মানুষ, কাজ করে তার যে আসলে তার দেশকে সে কিছু দেবে, নিজেকে দিবে, নিজের জীবনের মর্যাদা প্রতিষ্ঠা করবে, এইটার জন্য যে কোনো কর্মসংস্থান বাংলাদেশের বাজেটে কোনোভাবে কোনো ধরনের পরিকল্পনা
দূরের কথা কোনো ধরনের আশাও আসলে এইখানে তারা দেখায় না। অথচ কর্মসংস্থানের অভাবে বাংলাদেশের আসলে এখনকার যে দুর্যোগ, এই যে ড্রাগ এডিক্টেড মানুষ, এই যে সন্তানেরা ধরে আমাদের সারা দেশে যে চাঁদাবাজ, আমাদের সারা দেশে যে মাদকাসক্তি, আমাদের সারা দেশের তরুণদের যে অধপতন এবং এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অধপতন, প্রতিদিন যে করে 10টা করে লাশ, 20টা করে পালে প্রায় ধর্ষণ এবং এই যে বিকৃতি, এই সমস্ত কিছুর মূলে আমাদের দেশের তরুণদের সামনে তার বেঁচে থাকা, তার জীবনযাপনের মর্যাদার সাথে বেঁচে থাকবে কোনো ধরনের আশা তার সামনে আমরা দিতে পারতেছি না। এবং এই বাজেট তার জন্য কোনো ধরনের পরিকল্পনা করে নাই, বরং আমলারা যেভাবে এর আগে বাজেট করত, করে এখান থেকে টাকা চুরি করে বিদেশে পাচার করত, এই অন্তর্বর্তীকালীন সময়েও এই বাজেটের পাচার যে অব্যাহত ছিল। আজকের পত্রিকা দেখলে আপনারা দেখবেন যে সুইস ব্যাংকে এই গত বছর এই 25 সালে সুইস ব্যাংকে আমানতের পরিমাণ 41% বাড়ছে। তার মানে সুইস ব্যাংকে যদি টাকা পাচার বাইরে থাকে, এটার অনুপাত দিয়ে আপনি বুঝতে পারবেন যে সারা বাংলাদেশে এখন অফশোর ব্যাংকিং, বিভিন্ন রকমের আসলে ক্রিপ্টোকারেন্সি, বিভিন্ন চোরাই পথে যে আসলে টাকা রাখার যে পদ্ধতি আজকে আবিষ্কৃত হয়েছে, সেইটা দিয়ে গত বছরও ব্যাপক মাত্রায় আসলে দেশে পাচার হয়েছে এবং এখন এই পাচারের কারণ অব্যাহত আছে। পাচারকৃত টাকা এবং পাচারকৃত সম্পদ, লুটপাটকৃত সম্পদ উদ্ধার করে এই যে বাজেটের রাজস্ব খাতে আনার জন্য যে পরিকল্পনা তাদের করার কথা ছিল, এটার কোনো ধরনের পরিকল্পনা আমরা দেখতে পাই না। ধরেন আমি একটা কথা বলি, কথাটা শেষ করতে চাই। এই গত 3টা সংসদ, শুধু 3টা সংসদে যারা নির্বাচিত হয়েছিল, এটা বাংলাদেশের সমস্ত মানুষ জানে যে তারা কেউ আসলে নির্বাচিত সংসদ সদস্য ছিল না। তারা যে প্লট দিছে, তারা যে টাকা দিছে এবং তারা যে আয়ের সাথে সংগতিপূর্ণ ভাবে তাদের যে সম্পদের বৃদ্ধি হয়েছে, তারা যে 2008 সালে তাদের যদি ধরেন আপনি নিয়ে দেখেন যে তারা এফিডেভিট দিয়ে তাদের যে সম্পদ বিবরণী দিছিল এবং 2021-24 সালে যে সম্পদ বিবরণী এমপিরা দিছিল, এইটার মধ্যে পার্থক্য দেখলে আপনি বুঝবেন যে 1 টাকা মালিকেরা 1000 কোটি টাকার মালিক যে হয়েছে, তাদের এই সম্পদ বাজেয়াপ্ত করে এই যে রাজস্ব খাতে আনার জন্য কোনো বিশেষ ব্যবস্থা করা, বিশেষ ট্রাইব্যুনাল করা, তাদের অন্তত সম্পদ। আপনি ধরেন এখন কি বলে যে একটা চোরকে ধরছে আসলে দুবাই, তাকে তো ধরেন সেটা একটা আমলা, এরকম অজস্র আমলা, বেনজিরের মতো অজস্র আমলা, এবং এগুলি নিয়ে প্রচুর গবেষণা ছিল যে বাংলাদেশের সম্পদ পাচারের মধ্যে এই আমলারা হচ্ছে শীর্ষে আছে। আজকে কোনো আমলার কথা আলোচনাই হচ্ছে না। ব্যাংক লুটেরাদের কথা আলাপ হচ্ছে, রাজনীতিবিদদের কথা আলাপ হচ্ছে, কিন্তু তাদেরকে কোনোভাবে আসলে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে এই রাজস্ব খাতে আইনে আসলে এখানকার জনগণের উপর চাপ কমানোর কোনো ব্যবস্থা নাই, এখানে বিনিয়োগের কোনো ব্যবস্থা নাই, আমাদের কর্মসংস্থানের কোনো বিশেষ পরিকল্পনা নাই। এবং যে রাজনীতিবিদরা আসলে দেশের মঙ্গল করার কথা বলে রাজনীতি করে, তারা যে চুরি করছে, তাদের চুরির স্বীকৃত সম্পদ আত্মসাৎ করছে যেটা, এটা আসলে ফেরতের কোনো ব্যবস্থা নেই। এইগুলি হচ্ছে এখানকার শহীদদের সাথে বেইমানি, এগুলি হচ্ছে এখানকার শহীদদের রক্তের সাথে আসলে প্রতারণা। এবং এই যে বাজেট, এইটা হচ্ছে একটা মিথ্যাশ্বাস, ভিক্ষাবৃত্তি আসলে বাড়ানোর এক ধরনের লোক এবং নিজেদের এটার আড়ালে সম্পদ আত্মসাৎ করা এবং বিদেশে পাচার করার যে ধারা, সেই ধারাকে অব্যাহত রাখার একটা প্রক্রিয়া। আমরা আশা করি যে সরকারের কাছে আমরা দাবি করি যে আমরা যে প্রস্তাবগুলি দিচ্ছি, অন্তত সোলারকে ট্রাস্ট সেক্টর হিসেবে দেখা, কর্মসংস্থান স্টার্ট আপকে আসলে এই একটা মেগা প্রজেক্টের মধ্যে আইনে এটাকে হাত করা এবং সারা দেশে আসলে যোগাযোগের যে নেটওয়ার্ক, যাতে আসলে আমাদের আমদানি এই বাণিজ্য যাতে করতে পারে, আমাদের যারা আসলে ব্যবসা করতে চায়, এইখানে ব্যবসায়ীদের, প্রকৃত ব্যবসায়ীদের প্রতিদ্বন্দ্বিতার সমস্ত সুযোগ, প্রতিযোগিতার সুযোগ হারায় বন্ধ করে এখানে চোর বাটপারদেরকে আসলে ব্যবসায়ী এবং মাফিয়াদেরকে একাকার করে ফেলা হয়েছে। এখানকার মাফিয়ারা, এখানকার প্রকৃত ব্যবসায়ী এবং প্রকৃত উদ্যোক্তা যারা এখানে উৎপাদনের সাথে যুক্ত, তাদের জীবন প্রতিষ্ঠ করে ফেলছে এবং তাদের পেছনে এই আমলাদেরকে, এই এনডিআরকে লীলায় দেওয়া হয়েছে যাতে এখানে কেউ শান্তিতে ব্যবসা করতে না পারে, সুস্থ পথে যাতে কেউ ব্যবসা করতে না পারে, সুস্থভাবে যাতে আসলে কেউ উৎপাদন করতে না পারে। এরা মাফিয়াদের দালাল হিসেবে
বাংলাদেশের ব্যবসায়ীদের বিরুদ্ধে এক ধরনের চক্রান্তের মধ্যে নামছে। ব্যবসায়ীদেরকে রক্ষা করার জন্য সুস্থ ব্যবসায়িক প্রতিযোগিতা, সুস্থ উৎপাদন ব্যবস্থা চালু করার জন্য এনবিআর এর আমাদেরকে নিয়ন্ত্রণ করা এবং মাফিয়াদের সম্পদ আত্মসাৎ আর বাজেয়াপ্ত করার ভেতর দিয়ে এইখানে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাই। এবং এটা যদি তারা করতে ব্যর্থ হয়, তাই এবারের বাজেট যদি আসলে হাসিনার বাজেটের মধ্যে আরেকটা বাজেট হয়, এই দেশের মানুষ আসলে তাদেরকে ক্ষমা করবে না এবং এই দেশের শহীদদের সাথে তাদের এই প্রতারণার জন্য তারা আসলে ইতিহাসের কাছে দায়ী থাকবে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আমাদের কথা শুনতেছেন, তাদের সবাইকে আমাদের দিক থেকে এই আন্দোলনকে ব্যবহার করার জন্য এবং এই সরকারকে এগুলি করতে পরিবর্তন করতে বাধ্য করার জন্য আহ্বান জানাই। আমাদের কথা আমরা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ফিনিশ দিয়ে দেবো দিদার ভাই, ফিনিশ দিয়ে দেবো। ফিনিশ